এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি শতাব্দী। ফরচুন এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আমার পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। নতুন একটা বছর, নতুন একটা দিন আমরা নতুন করে শুরু করি। অনেক নতুন রেজলিউশন থাকে, অনেক নতুন করে চাওয়া পাওয়া, নতুন স্বপ্ন, নতুন আশা, সমস্ত কিছু থাকে। তবে আমরা একটা কথা সবসময় শুনে থাকি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই যে কোনো কাজ করার আগে আমাদেরকে একটু ভাবনা চিন্তা অবশ্যই করতে হয়। তবে সেই কাজের ফলাফল কি হবে সেটা নিয়েও আমাদের দুশ্চিন্তা থেকেই থাকে। তবে সেই ফলাফলগুলো যদি আমরা কিছুটা একটু হলেও আঁচ করতে পারি, খুব একটা খারাপ হয় কি? আমার মনে হয় না। আমাদের সকলের মনে এই ধরনের কৌতূহল কিন্তু নিত্যদিন রয়েছে, আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে, আমাদের কর্মজীবন সম্পর্কে। তো এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের জানার একটা কৌতূহল সর্বদাই রয়েছে, বিশেষ করে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে। তো চলুন, আজ ফরচুন এক্সপ্রেসে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে, তাকে নিয়েই আজকে আমরা বিশেষ কিছু আলোচনা পর্ব রেখেছি। সেই আলোচনা পর্ব শুরু করতে চলেছি আমরা এই মুহূর্তে। আশা করছি আপনারা সকলেই টিভির সামনে বসে গেছেন। আপনাদের যাদের আমাদের এই বিষয়গুলো নিয়ে, আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন যাদের মনে রয়েছে, আপনারা অবশ্যই কল করতে পারেন। তবে তার আগে আমাদের মধ্যে স্টুডিওতে যাকে আমরা পেয়ে গেছি, আমাদের অতিথি জ্যোতিষাচার্য শ্রী হৃদয় মাধব দুবে মহাশয়, ওনাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক স্বাগত জানাই। আপনাকে স্বাগত আজকের এই ফরচুন এক্সপ্রেসে। নমস্কার, যারা ফরচুন এক্সপ্রেস দেখছেন প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি শুভ নববর্ষের। প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে বিষয়, অর্থাৎ ফরচুন এক্সপ্রেস মানেই আমরা জানি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানা, কিছু কোয়েশ্চেন, কিছু প্রশ্ন, কিছু ইচ্ছা, কিছু জিজ্ঞাসা আমাদের সকলের রয়েছে। তো ফরচুন এক্সপ্রেসে আজকে যে মানুষটিকে আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আজকের যে আলোচ্য বিষয়, তা শুধুমাত্র আমাদের আগামী দিন নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবন যেখানে জড়িয়ে রয়েছে, সেই ভারত ভূখণ্ড নিয়ে আমাদের আলোচনার বিষয়। আমরা সকলেই জানি যে আজ থেকে বহু বছর আগে, 78 আই থিঙ্ক, যতটা না আমি ভুল বলছি আমার মনে হয়, 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারত ভূখণ্ড স্বাধীনতা লাভ করে। সেই দিন থেকেই আমরা মনে করি যে আমাদের এই ভারতবর্ষের জন্ম, ভারত ভূখণ্ডের জন্ম। তারপর থেকেই বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, ঘাত প্রতিঘাত, এর মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যাওয়া, নিরন্তর এগিয়ে যাওয়া দিনের পর দিন। তো প্রতিদিনের জীবনযাপন আমরা কিভাবে করছি সেটারও আমাদের একটা আলোচনার বিষয় থেকেই যায়। তবে আজকে ভারতবর্ষের সম্পর্কে আমরা জানতে চলেছি। আগামী দিনগুলো, অর্থাৎ 2024-এর আজ সোমবার, অর্থাৎ 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। আজকের পর থেকে আগামী দিনগুলো ভারতবর্ষের কীরকম যাবে, অর্থাৎ শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষে থাকা প্রত্যেকটি মানুষের এই দিনগুলো কেমন যেতে চলেছে, সেটা আমাদের সবার একটুখানি কৌতূহল রয়েছে। তো চলুন, আজকের যে আলোচনার বিষয় তা হলো ভারতবর্ষের বিদেশ নীতি থেকে রাজনীতি, শিক্ষা থেকে সংস্কৃতি, সমস্তটাই। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আপনারা লাইভে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। তো চলুন, প্রথমেই আমি যেটা জানতে চাইবো সেটা হলো ভারতবর্ষের যে স্বদেশ নীতির বা বিদেশ নীতি, আমরা শুরু করছি বিদেশ নীতি দিয়ে। বিদেশ নীতির যে বিষয়টা রয়েছে সেটা আমরা আগামী দিনগুলো কিভাবে দেখতে চলেছি, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করেন আপনি। শতাব্দী, তোমাকে ধন্যবাদ। আজকে আমরা এক্সপ্রেস নিউজের মাধ্যমে 2026 ভারতবর্ষ নিয়ে একটা জ্যোতিষিক আলোচনা করার জন্য বসেছি। আমরা সাধারণ দর্শক থেকে জানাচ্ছি, 15ই আগস্ট 1947 সাল রাত 12টায় ভারতবর্ষ স্বাধীন হয়। দিল্লির ল্যাটিটিউড লঙ্গিটিউডকে সামনে রেখে আমরা একটা কুণ্ডলী বানিয়েছি, যেটা ভারতবর্ষের কুণ্ডলী হচ্ছে বৃষ লগ্ন, লগ্নে রাহু আছে, দ্বিতীয় স্থান, সেকেন্ড হাউসে মঙ্গল আছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, যেটা আমরা থার্ড হাউস বলি, সেখানে শনি, রবি, বুধ, চন্দ্র এবং শুক্র পরাক্রম স্থান, এবং প্রতিবেশী যে দেশগুলো তাদের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক থাকবে সেই জায়গায় তৃতীয় স্থানে অনেকগুলো গ্রহ, এবং ষষ্ঠ স্থান, সিক্সথ হাউস,
সেখানে বৃহস্পতি বিশাখা নক্ষত্র এবং সপ্তম স্থানে সেখানে কেতু। এই একটা ভারতবর্ষের কুণ্ডলী আমরা 1947 সালের 15 আগস্ট পেয়েছি। সেই কুণ্ডলীটির রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। নক্ষত্রটা খুবই শুভ নক্ষত্র। ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। ভারতবর্ষ গোটা পৃথিবীর বুকে শান্তির কথা প্রচার করে। ভারতবর্ষ আক্রমণ পছন্দ করে না। এই সমস্ত কিন্তু একটা মানুষের কুণ্ডলী থেকে তার স্বভাব তৈরি হয়। ভারতবর্ষ পুষ্যা নক্ষত্র এবং কর্কট রাশি, এটা গুরুত্বপূর্ণ একটা নক্ষত্র। যে নক্ষত্রটার প্রতীক হিসাবে শুভ সংকেত দিচ্ছে যে গরু দুধের বাট। গোমাতা যে দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা জীবন ধারণ করি, পুষ্টি অর্জন করি। অতি পবিত্র জিনিস হচ্ছে দুধ। সেই গরুর দুধের বাটকে আমরা পুষ্যা নক্ষত্রের প্রতীক হিসাবে ধরতে পারি। তাহলে কর্কট রাশি ভারতবর্ষের রাশি। আমরা আজকে যে ভারতবর্ষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার ভারতবর্ষের রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। 2026-এর 1 জানুয়ারি রাত 12:01 দিল্লিকে ধরে আমরা যে একটা ছক পাচ্ছি, তাতে ভারতবর্ষের রাশির একাদশে রাশির অধিপতি অর্থাৎ কর্কট রাশির অধিপতি চন্দ্র একাদশে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। দ্বাদশ স্থানে আপনার বৃহস্পতি বক্রী হয়ে পুনর্বসু নক্ষত্রে বসে আছে। সেকেন্ড হাউস সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। এবং ভারতবর্ষের এই বছরে যে লগ্ন তৈরি হয়েছে, সেই লগ্ন হয়েছে আপনার কন্যা লগ্ন। এবং কর্কট রাশির ষষ্ঠ স্থান, যে স্থানটা খুব শক্তিশালী স্থান, যেখানে একটা আপনার শক্তিশালী যোগ তৈরি হয়েছে। গোচর বিচার মতে মঙ্গল ষষ্ঠ স্থানে রাজযোগের ফল দেয়, রবি ষষ্ঠ স্থানে রাজযোগের ফল দেয়, বুধ ষষ্ঠ স্থানে রাজযোগের ফল দেয়, শুক্র একটু ষষ্ঠ স্থানে নেগেটিভ ফল দেয়, সেখানে রয়েছে শুক্র। এবং অষ্টমে আছে রাহু এবং রাশির ভাগ্যস্থানে অর্থাৎ 9th হাউসে বসে আছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ ভারতবর্ষে যে বিদেশ নীতি আমরা এখানে বলবো কেমন যাবে, তো আমরা যেসব ফরেন পলিসিগুলো দেখব 7th হাউস থেকে। অর্থাৎ ভারতবর্ষের সপ্তম স্থান, আজ এই বছরের যে ভারতবর্ষের যে রাশি, সেই কর্কট রাশির সপ্তম স্থান হচ্ছে মকর 2026-এ। তার অধিপতি শনি নবম স্থানে বসে আছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর বিদেশ নীতির ক্ষেত্রে ভারতবর্ষ যে যে বিদেশ নীতি গ্রহণ করবে, সেই সব বিদেশ নীতি অনেক সময় ভারতবর্ষের বিপক্ষে হয়ে আসবে। সরকার যা বলবে বিদেশ নীতির ক্ষেত্রে, বাইরের দেশগুলো সেই সব কথা সরকারের অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে বাইরের দেশের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। অর্থাৎ অনেকটা সরকার সম্বন্ধে ভুল ধারণা দেখা যাবে। তাই বিদেশ নীতির ক্ষেত্রে ভারত সরকারকে খুব সাবধানে বিদেশ নীতি ঘোষণা করতে হবে। তার কারণ আপনার কর্কট রাশির দ্বিতীয় স্থানে কেতু আছে। কেতু একটা মিস্টেরিয়াস প্ল্যানেট, অর্থাৎ রহস্যজনক গ্রহ। আমি যে কূটনীতির কথা বলছি, সেই কূটনীতির কথাটা আমি ভাবছি কূটনীতি, কিন্তু অন্য লোকের কাছে সেটা কূটনীতি না হয়ে বেরো অতি সরলভাবে তারা বুঝে ভারতবর্ষকে উল্টো বুঝতে পারে। সেই বিষয়ে ভারতবর্ষের বিদেশ নীতির ক্ষেত্রে 2026 প্রচণ্ড সতর্কতা অবলম্বন করতে হবে। বিদেশ নীতিগুলো সবসময় ভারতবর্ষের পক্ষে না যেতেও পারে। অর্থাৎ বিদেশ নীতির দিকটা শতাব্দী খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এরপরে বিদেশ নীতির দিক থেকে যেহেতু উনি যে প্রেডিকশনটা আজকে এখান থেকে উনি করলেন, আগামী দিনে হয়তো তার এফেক্টটা অবশ্যই আমরা দেখতে পারবো। এরপরে যে বিষয়টায় আমরা চলে আসছি, তার আগে আপনাদেরকে বলে রাখি, লাইভ নাম্বার আপনাদের স্ক্রিনে রয়েছে। লাইভ নাম্বারে যদি আপনাদের মনে হয় এই বিষয় আপনাদের কোনো প্রশ্ন আছে, অবশ্যই আপনারা ফোন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। এরপরে আমরা চলে যাচ্ছি বিদেশ নীতির পরে স্বদেশ নীতি। আমি যেহেতু বললাম সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা, ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ে, কৃষিকাজ থেকে শেয়ার মার্কেট, বিদেশ নীতি থেকে রাজনীতি, শিক্ষা থেকে সংস্কৃতি, সমস্ত বিষয়টাই আজকের আলোচনার বিষয়। তবে যেহেতু সময় একটা ম্যাটার করে, সময় সাপেক্ষ ব্যাপার এটা, তাই যতদূর আজকের আলোচনা পর্ব আমাদের সম্ভব আমরা ততটাই আলোচনা আজকে রেখেছি, ততটাই আলোচনা পর্ব আমরা করব আপনাদের সামনে। তো এই মুহূর্তে যে বিষয়টাই আমরা চলে যাচ্ছি স্বদেশ নীতি সম্পর্কে, যে স্বদেশ নীতিটা কতটা কিভাবে আমাদের রাজ্যের ওপর এফেক্ট করতে চলেছে, আমাদের দেশের ওপর এফেক্ট করতে চলেছে। ভারতবর্ষের যে কর্কট রাশি, তার রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, সে একাদশ স্থানে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যেসব নীতি গ্রহণ করবে, খুব শক্তিশালী নীতি গ্রহণ করবে। ভারতবর্ষে নিশ্চয়ই অনেক মৌলবাদী গণ আন্দোলন তৈরি হবে, কোনো আন্দোলন স্টে করতে পারবে না, অনেক অস্থিরতা করার চেষ্টা করবে। কিন্তু স্বদেশ নীতির ক্ষেত্রে ভারতবর্ষ প্রচণ্ড শক্তিশালী পদক্ষেপ নেবে। এবং যেখানে আমরা ধর্মস্থান, স্পিরিচুয়াল জায়গা বলা হয় 9th হাউসে, সেখানে শনি বসে আছে। অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে অনেক ধরনের সমস্যা গোটা ভারতবর্ষের মধ্যে দেখা যাবে। এবং
নবম স্থানের অধিপতি বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রাশির দ্বাদশে বক্রী হয়ে থাকার জন্য পুনর্বসু নক্ষত্রে ধর্ম সম্বন্ধে ভুল ধারণা একটা ছড়িয়ে পড়বে চারিদিকে, যার ফলস্বরূপ একটা মৌলবাদী গণ আন্দোলন বিভিন্ন জায়গায় তৈরি হবে। তবে এত বেশি শক্তিশালী আছে, রাশিপতি চন্দ্র উচ্চস্থানে কৃতিকা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ স্বদেশ নীতির ক্ষেত্রে ভারত সরকার তার শক্তিশালী পদক্ষেপ বারবার প্রমাণ করবে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। নিশ্চয়ই অস্থিরতা তৈরি হবে, কিন্তু দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ বজায় থাকবে এবং আভ্যন্তরীণভাবে দেশ দিনের পর দিন শক্তিশালী হতে থাকবে। ধন্যবাদ। এতটাও আমরা প্রেডিকশন পেলাম আজকে ভারতবর্ষ সম্পর্কে বিদেশ নীতি এবং স্বদেশ নীতির যে বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এরপরে যেটা মূল বিষয়, যে কোনো দেশের মূল বিষয়, মূল পিলার, ভিত্তি বলা যেতে পারে, সেটা হলো অর্থনীতি। কারণ এই পুরো বিষয়টা একটা দেশের বা একটা রাজ্যের সমস্ত যে বিষয়টা দাঁড়িয়ে থাকে সেটা হলো, তার ভিত্তি হলো মূলত অর্থনীতি। অর্থনীতির উপর বেস করে একটা দেশ গড়ে উঠছে, তাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সেই দেশের নাগরিকের ভবিষ্যৎ গড়ে উঠছে। প্রতিদিনকার রোজ নামচার দৈনন্দিন জীবন, তাদের চলাফেরা করা সমস্তটাই নির্ভর করছে এই অর্থনীতির ওপর। তো এই অর্থনীতির দিকটা কিভাবে কতটা টালমাটাল যেতে পারে সেই বিষয়টা আমরা একটুখানি অবশ্যই জেনে নেব। ভারতবর্ষের যে রাশি কর্কট রাশির সেকেন্ড হাউস অর্থাৎ সম্পদ স্থান, ধনস্থানের অধিপতি রবি 6th হাউস দিয়ে আমরা 2026 শুরু করেছি। যখন 6th হাউসে রবি থাকে, রবি প্রচণ্ড শক্তিশালী ফল দেয়, অর্থাৎ 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি যতক্ষণ দ্বাদশে মিথুন রাশিতে বক্রী হয়ে থাকবে, অর্থনীতির ক্ষেত্রে একটু চাপ থাকবে। শেয়ার মার্কেটে প্রায় দেখা যাবে ধস নামছে, বা বিদেশি মুদ্রা যেটা আমাদের দেশে আসে সেটা সংখ্যাটা, পরিমাণটা কম হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হয়তো প্রথম ফেজটা জানুয়ারির থেকে জুন একটু আমরা হয়তো খারাপ থাকব, কিন্তু জুনের পরে বৃহস্পতি যখন কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে থাকতে কিন্তু চন্দ্রের উপরে থেকে গজকেশরী রাজযোগ, বৃহস্পতি উচ্চস্থানে আসছে এবং বৃহস্পতি উচ্চস্থানে আসার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসের লর্ড যেভাবে আমরা 2026 শুরু করেছি সে বসে আছে আপনার 6ষ্ঠ স্থানে এবং একাদশ স্থানে উচ্চস্থানে চন্দ্র বসে আছে। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আমাদের টাকার দাম 2026 জুনের পর থেকে টাকার দাম বাড়বে এবং আমরা অনেক বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হব এবং শেয়ার মার্কেট একটা চারচাঁদ লাগিয়ে দিবে জুনের পর থেকে, এটা আশা করা যাচ্ছে যেভাবে গ্রহ সমাবেশ দেখা যাচ্ছে। 2 নম্বর একটা আমরা অ্যানুয়াল চার্ট দেখছি, ভারতবর্ষের যে অ্যানুয়াল চার্ট তাতে বর্ষফল বলা হয় তাতে বৃহস্পতি হচ্ছে এই বছরের বর্ষের স্বর, অর্থাৎ আগস্ট থেকে আগামী আগস্ট পর্যন্ত বৃহস্পতি হচ্ছে বর্ষেশ্বর এবং মুন্থা একটা বিচার করা হয় যাকে চলিত লগ্ন বলা হয়। মুন্থা 9th হাউসে বসে আছে, সেখান থেকে ভারতবর্ষের কিন্তু একটা বড় ধরনের সাকসেসের কথা এই অ্যানুয়াল চার্ট বলছে। আমি বেশি দিন সময় নিচ্ছি না, জুন জুলাই আগস্ট এই 3টা মাস ভারতবর্ষকে একটা বড় ধরনের সফলতা দিবে। তার সঙ্গে সঙ্গে একটু অঙ্ক জ্যোতিষের কথা আপনাদের কাছে বলি। 2026 হচ্ছে আপনার রবির বর্ষ, অর্থাৎ যে আমরা মূলাঙ্ক পাচ্ছি সেটা 1। রবি হচ্ছে এই 2026-এর মেন গ্রহ, রবি হচ্ছে গ্রহদের রাজা, অর্থাৎ রবির একটা আমরা বড় ধরনের সফলতা এই পাবো। রবি আমার সেকেন্ড হাউসের লর্ড, সে এই বছরের বর্ষেশ্বর অঙ্ক জ্যোতিষ মতে। তার সঙ্গে সঙ্গে যে বিক্রম সম্বৎসর আমাদের অনুপ্রবেশ করছে তার রাজা হচ্ছে বৃহস্পতি এবং মন্ত্রী হচ্ছে মঙ্গল। অর্থাৎ খনিজ সম্পদের সন্ধান, খনিজ সম্বন্ধে সন্ধান পাওয়া এবং আমরা দেখা যেতে পারে যে বিদেশ নীতির ক্ষেত্রে একটা এমন জায়গায় দাঁড়াবে যে আমরা 2026, আমি আরেকটু নিচ্ছি 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোনো বিদেশি ভূখণ্ড আমাদের দেশের মধ্যে আনার পর্যন্ত সুযোগ পাবো, এই ধরনের একটা গ্রহ সমাবেশ এবছর দেখা যাচ্ছে। অর্থাৎ খনিজ পদার্থের সন্ধান পাওয়া, আমরা কোনো জায়গায় বড় কয়লা খনির সন্ধান পেলাম, কোনো জায়গায় দেখা গেল সোনার খনির সন্ধান পেলাম, কোনো জায়গায় দেখা গেল হীরার খনির সন্ধান, এই ধরনের অনেক বড় সন্ধান আমরা এই 2026 পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কিন্তু মঙ্গল এবারের মন্ত্রী এবং মঙ্গল গ্রহ কর্কট রাশির পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল কর্কট রাশির পক্ষে রাজযোগকারক গ্রহ, সে আমাদের এবছরের হচ্ছে বিক্রম সম্বৎসরের হচ্ছে আপনার মন্ত্রী। তার সঙ্গে সঙ্গে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি এই বছর বর্ষেশ্বর হচ্ছে বৃহস্পতি, খুব একটা সুন্দর গ্রহ সমাবেশ তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে আপনাদের জানার দরকার ভারতবর্ষের এখন মঙ্গলের দশা শুরু হয়েছে। মঙ্গল পঞ্চমপতি
ধনকারক পঞ্চমং ধনমুচ্যতে, অর্থাৎ পঞ্চম স্থানের অধিপতি ধন দেয়, এবং দশম স্থান সিংহাসন স্থান। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অর্থনৈতিকভাবে সম্মান বৃদ্ধি ঘটবে, এবং আমরা জুনের পর থেকে আমাদের শেয়ার মার্কেট বাড়বে, আমাদের বিদেশি মুদ্রার আমাদের দেশে আগমন বাড়বে, তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন খনিজ পদার্থের বড় বড় সন্ধান পাবো। এবং সর্বোপরি এই কথাটা আপনারা নোট রাখবেন যে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোনো বিদেশি ভূখণ্ডকে ভারতবর্ষের অন্তর্গত করার মতন সুযোগও আমাদের মধ্যে আসবে। আসতে পারে। আচ্ছা, এটা তো খুবই খুবই একটা ভালো সংবাদ। তো জানি না এটা কিভাবে কতটা কিভাবে আমরা ফলপ্রসূ হিসাবে দেখতে পারবো। তো শেয়ার মার্কেট হিসাবে যে কথাটা আপনি শেয়ার মার্কেটের বললেন যে শেয়ার মার্কেটও আস্তে আস্তে গেইন করবে, আরো উপরে উঠবে। তো যেহেতু এখন সোনা রূপার দাম একেবারে আকাশ ছোঁয়া, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে, তো সেই জায়গায় কতটা স্বস্তি পেতে পারে বলে সেই জায়গাটা আপনি কিভাবে না শতাব্দী, এটা সম্ভব নয়। আমার মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত সোনার দাম, এই তো ফেব্রুয়ারি আসছে সামনে, 2027 ফেব্রুয়ারি পর্যন্ত দিনের পর দিন সোনার দাম বাড়বে, এবং সোনা সবচেয়ে বেশি, রূপো একদম ছাড়িয়ে যাবে। রূপো যেভাবে যাবে, সাধারণ মানুষের হাতে রূপোটা ছিল, তো আমরা গয়না টয়না করাতে রূপাকে বেশি ইউজ করতাম, সেই রূপও কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাবে, দিনের পর দিন দাম বাড়বে। এবং 2027 ফেব্রুয়ারির পর আশা করা যায় কিছু পরিবর্তন ঘটতে পারে, তাছাড়া কিন্তু এখন সোনার দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টায় চোখ রাখতে চলেছি সেটা হলো একটি দেশের বা একটি রাজ্যের, বিশেষ করে দেশ নিয়েই আমরা আলোচনা করছি যেহেতু পুরোপুরি আমরা সেই জায়গাটাতেই থাকব। ভারতবর্ষের রাজনীতি, এটা আমরা সকলেই জানি, ভারতবর্ষের রাজনীতি এখন প্রচণ্ড পরিমাণে টানাপোড়েনের মধ্যেই চলছে, এবং হাড্ডাহাড্ডি লড়াইও চলছে। বিভিন্ন জায়গায় আমরা রাজনীতির বিভিন্ন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ঘটনা দুর্ঘটনার মধ্যে তার পরিস্ফুটন রয়েছে, এবং সেই রাজনীতির যে এফেক্ট সেটা প্রত্যেকটা মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে তো পড়ছেই, এবং তার সাথেই একটা দেশের, সমগ্র দেশের ভবিষ্যৎটাও নির্ধারণ করছে। সেক্ষেত্রে ভারতবর্ষের রাজনীতি এই 2026-এ কোন দিকে যেতে চলেছে? বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি কিভাবে টানাপোড়েনের মাধ্যমে আমরা আমাদের দিনগুলো কাটিয়ে এসেছি, রাজনৈতিক যে চাপান উতরের মধ্যে দিয়ে আমাদেরকে দিন প্রতিদিন নিজেদের জীবন অতিবাহিত করতে হচ্ছে, এবং এইভাবেই কি আগামী দিনগুলো আমরা কাটাতে চলেছি, বা রাজনীতির দিকটা কিভাবে আমাদের জীবনে এফেক্ট ফেলতে চলেছে 2026-এ? এটা একটা দারুণ প্রশ্ন তুমি করেছো। রাজনীতির ক্ষেত্রে আমরা কর্কট রাশির দশম স্থান অর্থাৎ মেষ রাশি, তার অধিপতি মঙ্গলের দশা চলছে, এবং বৃহস্পতি এই বছরের বর্ষেশ্বর, এবং আমার যে অ্যানুয়াল চার্টের বর্ষেশ্বর বৃহস্পতি, বিক্রম সম্বৎসরের বর্ষের বৃহস্পতি, অর্থাৎ ধর্মকেন্দ্রিক রাজনৈতিক উত্থানকে ভারতবর্ষকে এখন মেনে নিতে হবে। এটা ভারতবর্ষের কাছে সবচেয়ে বড় সত্য, ধর্মকেন্দ্রিক রাজনৈতিক উত্থান। বৃহস্পতি হচ্ছে একটা ধর্মকে প্রজেক্ট করার গ্রহ, সঙ্গে সঙ্গে মঙ্গল মন্ত্রী আছে। রাজনীতির ক্ষেত্রে খুব একটা অস্থিরতা দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, আমি ওনাকে একটু ফোনে নিয়ে নিতে চাই। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি আজকে তো আপনারা এখন ডিসকাশন করছেন কি দেশ আর বিদেশের পরিস্থিতি, তাই তো? তো আমি বলতে চাইছি এখন পশ্চিমবঙ্গে যা রাজনৈতিক স্তরটা যেটা আছে ওই নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, একটু নামটা বললে ভালো হয়। আমি পানাগড় বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে বলছেন। ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান এত মন দিয়ে আপনি দেখছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং এই বিষয়ে যে আপনার একটা রুচি রয়েছে সেটাও শুনে ভালো লাগলো। পশ্চিমবঙ্গের বিষয়ে উনি জানতে চাইছেন, পশ্চিমবঙ্গের উপর কিভাবে কিরকম কি এফেক্ট পড়তে চলেছে। তো আমাদের উনি উত্তরটা অবশ্যই দেবেন, আপনি চোখ রাখুন টিভির পর্দায়। আমি একটা কথা, আমার রাজনীতির বিচারের ক্ষেত্রে টোটাল ভারতবর্ষের যে রাজনীতি এখন চলছে সেক্ষেত্রে আমি বললাম যে বর্তমানে ভারতবর্ষের যে সরকার চলছে, আমরা ভারতবর্ষের সরকারের ক্ষেত্রে লগ্নপতি, তার রাষ্ট্রাধিপতি, তার অধিপতি চন্দ্র শক্তিশালী আছে। ষষ্ঠ স্থান, যেখানে আমরা স্বদেশ নীতিকে খুব সুন্দরভাবে স্বরাষ্ট্রনীতিকে প্রয়োগ করছি, শক্তিশালী আছে, অর্থাৎ সরকার একটা জায়গায় স্ট্যাবেল থাকার জায়গা রয়েছে। আপনি পশ্চিমবাংলা সম্বন্ধে জানতে চাইছেন, পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে কিন্তু 2026-এ একটা চড়াই উতরাই চলবে। কিন্তু আমি মনে করছি, আমি মমতা ব্যানার্জির চার্ট খুব ভালোভাবে ফলো করেছি, আমরা আগামী সোমবারে হয়তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্ট নিয়ে কোনো বিচারে আসতে পারি, এই ধরনের একটা রেডি হচ্ছি। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে হয়তো খুব বেশি চড়াই উতরাই একটা পরিস্থিতি বর্তমানে চলছে, কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা
আমি দেখছি না, কিন্তু মৌলবাদী গণ আন্দোলন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হবে। আমি আগেই আমার প্রশ্নের উত্তরে দিয়েছি যখন স্বদেশ নীতি, সেই আন্দোলনগুলোকে স্বরাষ্ট্র দপ্তর বা বিভিন্ন জায়গায় স্টেটের স্বরাষ্ট্র দপ্তর খুব ভালোভাবে দমন করবে। ভারতবর্ষে গণতন্ত্রের প্রতি কোনো আঁচ আসবে না, এটা ভেবে আপনি শিওর থাকতে পারেন। 2 নম্বর, অর্থনীতি ভারতবর্ষ দিনের পর দিন স্ট্যাবল হবে, সে বিষয়ে কোনো চিন্তা নেই। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ বা জ্যোতিষী, আমরা সার্বিক দিক দিয়ে একটা বিচার করে দেখছি। এতে পারফেক্টলি সরকারে কে আসবে কে যাবে এইসব বিষয়ে আমি যাচ্ছি না, তবে আগামী দিনে আমি এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনাসামনি থাকবো। অবশ্যই ধন্যবাদ, আপনি ফোন করেছেন এবং আপনি আমাদের ফরচুন এক্সপ্রেসের একজন দর্শক শ্রোতা হিসাবে আমাদের সঙ্গে থাকুন, পুরো অনুষ্ঠানটা আপনি দেখতে থাকুন। আগামীতে যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কল করুন আমাদের। আর এরপরে যে বিষয়টা নিয়ে আমরা ছিলাম, ভারতের রাজনীতি বিষয়টা নিয়ে, যেটা উনি এই মাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও উনি কিছুটা আঁচ দিলেন আমাদেরকে। ভারতের রাজনীতিটা অবশ্যই খুব বড়সড় ব্যাপার, আবার এবং আমার মনে হয় পার্শ্ববর্তী সমস্ত দেশ কিন্তু তাকিয়ে থাকে ভারতবর্ষের দিকে, এবং আমরা যারা ভারতবাসী তারাও কিন্তু এই ভারতবর্ষের একটা অংশ অবশ্যই। এবং এই ভারতবর্ষের যে সুফল কুফল, ভারতবর্ষের রাজনীতি, স্বদেশ নীতি হোক বিদেশ নীতি হোক, সমস্ত ব্যাপারটাই কিন্তু আমাদের ওপরেও অনেকটা এফেক্ট ফেলে। তাই আমাদের জানার বিষয়টা, কৌতূহলটা অবশ্যই থাকবে সেই জায়গায়। আপনি যে প্রশ্নটা করলেন খুব সুন্দর প্রশ্ন। শুধু ভারতবর্ষের রাজনীতির সঙ্গে আমাদের যে পাশাপাশি দেশগুলো রয়েছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে যে পাশাপাশি দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন থাকবে। তো আমি আপনাদের কাছে বলছি, পশ্চিমের দিকটা অনেকটা শান্তি থাকবে, ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি খুব স্ট্যাবল থাকবে, প্রচণ্ড শক্তিশালীভাবে রাজনীতিকে পরিচালনা করবে সরকার। সেই যোগ কিন্তু কুষ্টিতে বর্তমান বর্ষে রয়েছে, কারণ মঙ্গল হচ্ছে এই বছরের দশাপতি। এখন ভারতবর্ষের মঙ্গলের দশা চলছে, অর্থাৎ মঙ্গল সপ্তমপতি হিসাবে বিশ্বলগ্নের সপ্তমপতি ভারতবর্ষের যে চার্ট, তাতে সপ্তমপতি মঙ্গল, সে মঙ্গল সেকেন্ড হাউসে বসে আছে। ভারতবর্ষ খুব সুন্দরভাবে রাজনীতিকে পরিচালনা করবে। এবং এই অ্যানুয়াল যে আমরা যে এই বছরে 2026-এর বিচার করছি, 2026-এর চার্টের যে কর্কট রাশির পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল, এবং সেই মঙ্গল ষষ্ঠ স্থানে থেকে রাজ্যকারক জায়গায় থেকে গোচর বিচারে তৃতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, দশম স্থানে, একাদশ স্থানে মঙ্গল যদি গোচরে থাকে, তাহলে মঙ্গল খুব শক্তিশালী ফল দেয়। আমরা 2026-এর 1 জানুয়ারি যখন আমরা বর্ষ শুরু করছি, তখন মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছিল এবং রবির সঙ্গে, অর্থাৎ একটা শক্তিশালী রাজনীতি ভারতবর্ষের মধ্যে দেখা যাবে, দিনের পর দিন দেখা যাবে যে আমরা খুব ভালো স্টেপ নিচ্ছি। আমরা পশ্চিমের দিকটা, পাকিস্তান নিয়ে সবাই খুব চিন্তায় থাকে। এবারের যে চার্ট আমি দেখছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে, পাকিস্তানের সংলগ্ন জায়গাটা সরকার অনেক বেশি নজর রাখছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের চার্ট আমার জানা আছে, পাকিস্তান আভ্যন্তরীণভাবে খুব দুর্বল এখন জায়গায় আছে। অর্থাৎ ভারতবর্ষকে ছোটোখাটো ডিস্টার্ব করলেও খুব বড় কিছু ডিস্টার্ব পাকিস্তানের পক্ষ থেকে আমাদের দিকে করতে পারবে না। এখন সবচেয়ে যেটা দেখা যাচ্ছে, আমরা উত্তর পূর্ব দিকে কিন্তু যে গ্রহ সমাবেশ ঘটছে, উত্তর পূর্ব দিকটাতে একটু আমরা কিন্তু অশান্তির বাতাবরণের সামনাসামনি করতে হবে ভারত সরকারকে। সেক্ষেত্রে আমাদের যেটা 7 সিস্টার আছে বাংলাদেশের সংলগ্ন, সেই জায়গাটায় ভারত সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে, সৈন্য সংখ্যা বাড়াতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে ভারত সরকারকে ইন্টারেস্ট দেখাতে হবে। ওরা যেভাবে একটা মৌলবাদী রাজনীতিকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে, যেটা ভারতবর্ষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে, যেটা একসময় করা গেছিলো 71-এ, সেই জায়গায় কিন্তু ভারত সরকারকে ভাবতে হবে। যদিও বিদেশ নীতির ক্ষেত্রে ভারতবর্ষেও এবছর সঠিক স্টেপ নিতে পারছে না, যেটা আমি আপনাকে বলেছি প্রথমে বিদেশ নীতির ক্ষেত্রে, তো বিদেশ নীতির ক্ষেত্রে সঠিক স্টেপ নিতে পারছে না। একটা ভয় কাজ করবে ভিতরে ভারত সরকারের, যে বিদেশ নীতিটা নিচ্ছি না সঠিক নিতে পারছি কিনা, কারণ সেকেন্ড হাউসে কেতু থাকলে স্টেট ফরওয়ার্ড টক সে করতে পারে না, তার স্পিচের মধ্যে অনেক বেশি ভারসাম্যহীন হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, ভারত সরকারের ক্ষেত্রে হয়, স্টেটের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে সরকারকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি, ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি স্ট্যাবল থাকবে। 1, 2 নম্বর, পশ্চিমের থেকে খুব একটা বেশি খারাপের সম্ভাবনা আমি আমার ব্যক্তিগত বিচারে দেখতে পাচ্ছি না। 2 নম্বর, 3 নম্বরে 7 সিস্টার অ্যান্ড বাংলাদেশকে নিয়ে ভারতবর্ষে 2026 এবং 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত দিনের পর দিন চিন্তা বাড়বে। আচ্ছা, এটা এতটুকু পার্ট তো আমরা সকলে ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে যে বিষয়টা আসতে চলেছে সেটা হলো রাজনীতি অর্থনীতি দুটোই হয়ে গেল। একটা দেশের দুটো পিলার আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে যেটা মেন পিলার
একটা দেশের পক্ষে, সেটা হলো শিক্ষা। শিক্ষার জায়গাটা আমরা সম্প্রতি দেখেছি, শিক্ষার জায়গায় বিভিন্ন ধরনের চাপানোতনের ঘটনা আমরা দেখলাম এই মুহূর্তে। বেশ কিছুদিন আগেও অনেক স্কুল শিক্ষকের চাকরি চলে যায় এবং সরকারি চাকরি, এবং তারা সেই জায়গা থেকে অনেকটা নিজেদেরকে এখনো পর্যন্ত ডেভেলপ করার চেষ্টা করেছে, নিজেদেরকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। শিক্ষার জায়গাটা আমরা দেখে এসেছি এখনো পর্যন্ত ভারতবর্ষে শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে এসেছে। সেই জায়গাটা মানে শিক্ষার জায়গাটা কিভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি বা পারবো ইন ফিউচার, আমরা এই ভবিষ্যতে মানে 2026-এর আজকের দিনের পর থেকে, সেটা যদি আপনি একটুখানি আলোকপাত করেন সেই বিষয়টা। খুব সুন্দর একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রত্যেকের জানারও ইচ্ছা হয়। 2023, 24, 25 আমরা যেভাবে সারা ভারতবর্ষে শিক্ষানীতি দেখেছি, কি কেন্দ্রীয় সরকারের কি রাজ্য সরকারের, সেক্ষেত্রে 2026-এ কেন্দ্রীয় সরকারও শিক্ষানীতির ক্ষেত্রে খুব ভালো স্টেপ নেবে। তার কারণ এবারে অ্যানুয়াল চার্টেও বর্ষেশ্বর অর্থ হচ্ছে বৃহস্পতি, এবং আমাদের বিক্রম সম্বৎসরেরও যে রাজা হচ্ছে বৃহস্পতি এবারে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সরকার যে কোনো নীতি নেবে, সে নীতিগুলো প্রচণ্ড পরিমাণে সাধারণ মানুষের পছন্দ হবে। আবার স্টেট নিয়েও বলি, 2026-এ স্টেট যে শিক্ষানীতি নেবে আশা করি খুব বেটার নেবে। আমি স্টেটেরও মোটামুটি যে চার্ট হয় সেই চার্ট দেখেছি, তাতে কিন্তু 2026 ছাত্রছাত্রীদের পক্ষে বা শিক্ষা জগতে যারা চাকরির চেষ্টা করছেন তাদের পক্ষে দিনের পর দিন সুখবর আসবে। এটা আবার 2027-এর মার্চের পর কিছু পরিবর্তন ঘটতে পারে। আমরা যদি আবার কখনো এই বিষয়ে আলোচনা করি তখন আপনাদের এই বিষয়ে আরো ডিটেলস বলবো। কিন্তু আজকে ভারতবর্ষের মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গ, মানে যেহেতু এখন আমরা পশ্চিমবঙ্গে আমরা রয়েছি, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, তো মানুষের ভারতবর্ষের প্রতি তো একটা ইন্টারেস্ট সবার থাকছে, যেহেতু আমরা ভারতবাসী, সঙ্গে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, তাই কিছু মানুষের পশ্চিমবঙ্গের বিষয়টা নিয়েও একটুখানি তাদের ইন্টারেস্ট, একটু কৌতূহল তাদেরও থাকতে পারে, বিশেষত পশ্চিমবঙ্গ যেহেতু শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে। সেক্ষেত্রে মানে কতটা কিভাবে এই বছরটা আমরা এক্সপেক্ট করতে পারি, কি রকম কি যেতে পারে? আমি আপনাদের বললাম 2023, 2024, 2025 খুব খারাপ পজিশন ছিল। সেই জায়গাটার থেকে 2026-এ অনেক বেটার স্টেপ নেবে সরকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত কুণ্ডলী, যেটা আপনাদের বিভিন্ন জায়গায় প্রচারিত থাকে, সেই কুণ্ডলী বিচার করে দেখেছি উনি শিক্ষার ক্ষেত্রে খুব বড় ধরনের স্বচ্ছতা আনার চেষ্টা করবেন, এবং এটা 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত খুব বেশি একটা ভালো জায়গায় আমরা শিক্ষাক্ষেত্রে যেতে পারবো। এই বিষয়ে একটা মানে আমার তো যেটা হচ্ছে যে গ্রহ সমাবেশ, তার উপর ডিপেন্ড করে আমি বলছি সেটা খুব ভালো হবার সম্ভাবনা রয়েছে। এখানে বৃহস্পতির, শুক্রের এবং চন্দ্রের এই তিনটা গ্রহ খুব শক্তিশালী হিসাবে 2026-এ আমাদেরকে ফল দিবে। তার সঙ্গে সঙ্গে আপনার শুক্রের পজিশনটা খুব বেটার পশ্চিমবাংলার পক্ষে। অর্থাৎ দেখা গেল যে সাধারণ যে শিক্ষা আমরা, সে তার থেকেও আমরা কারিগরি শিক্ষার দিকটা পশ্চিমবঙ্গ সরকার অনেক বেশি চিন্তা করবে। স্কিল হ্যান্ড যে শিক্ষাগুলো আমরা দিই, হাতের কাজ, সেগুলো অনেক বেশি চেষ্টা করবে, এবং শিক্ষার ক্ষেত্রে একটা শান্তি বিরাজ করবে, যেটা প্রচণ্ড শান্তি চলছিল। একটা পড়াশোনা করতে গেলে চাকরি পাবো কিনা একটা ভয় ছিল, কেউ পড়তে যাচ্ছিল না। আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি যে কলেজগুলোতে ছাত্ররা ভর্তি হচ্ছিল না। সেই জায়গাটা কিন্তু পশ্চিমবাংলায় থাকবে। 2026 আমাদের খুব ভালো একটা গ্রহ সমাবেশ দেখাচ্ছে। আচ্ছা, শিক্ষা থেকে রাজনীতি এবং অর্থনীতি সব জায়গাটাই আমরা দেখতে পেলাম কিছুটা স্টেবিলিটি আমরা পেতে চলেছি আগামী দিনে, সেটুকু আশা করা যায়। আর যেহেতু প্রেডিকশন, এটা একটা প্রেডিকশন, পুরোপুরি হয়তো আমি বলছি না, আমার মনে হয় না যে পুরোপুরি এটাই মানে এইভাবেই চলবে, তাও কিন্তু নয়। তবে হ্যাঁ, যেভাবে ভারতবর্ষের জন্ম লগ্ন অনুযায়ী জন্মের যে সময়, ল্যাটিটিউড এবং যে সময়গুলো যেভাবে দেখে প্রেডিকশন করা হয়, সেই অনুযায়ী যেটুকু বলা যেতে পারে আজকে আমরা কিন্তু সেটুকুই ওনার কাছ থেকে শুনছি এবং শুনবো। তো এরপরে যে বিষয়টা সেটা হলো, যেহেতু আমাদের শুধুমাত্র নট অনলি পশ্চিমবঙ্গ বাট পুরো ভারতবর্ষ কৃষি প্রধান দেশ হিসাবে পরিচিত, তো মেন যে বিষয়টা সেটা হলো কৃষি নিয়ে। কৃষিকাজ এবং কৃষির সাথে জড়িত যে মানুষগুলো রয়েছে তাদের দিন প্রতিদিনের জীবনযাপন, তারা কিভাবে নিত্য নৈমিত্তিক জীবনে এগিয়ে যেতে পারবে, একটু তাদের ক্ষেত্রেও তারাও নিজেদের উন্নতিটাও দেখতে চাইছে আগামী দিনে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ভারতবর্ষের অর্থনীতি আমি মনে হয় একটা পার্সেন্টেজ কৃষির উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে কৃষিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই কৃষির কথা ভাবি তখনই আমরা মঙ্গলের কথা ভাবি। মঙ্গল শক্তিশালী থাকলে কৃষি শক্তি সেই দেশের বা সেই ব্যক্তির জীবনে খুব বেশিভাবে দেখা যাবে। সেক্ষেত্রে ভারতবর্ষের কর্কটের যে রাশি, সেই রাশির
পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গলের দশা চলছে। শুধু এখন নয়, আগামী 7 বছর দিনের পর দিন ভারতবর্ষে ফল উৎপাদন বাড়বে, পাট উৎপাদন বাড়বে, বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্যগুলো উৎপাদন বাড়বে, গমের উৎপাদন বাড়বে, আখের উৎপাদন যেটা আমরা আখ বলি, আখের উৎপাদন বাড়বে এবং আমরা প্রচুর পরিমাণে আমরা এই আমাদের কৃষিজাত দ্রব্য বিদেশে আমরা চালান করব এবং বিভিন্ন ধরনের নতুন করে ভারতবর্ষ ফল চাষ, সবজি চাষের বিভিন্ন ধরনের বড় বড় ফার্ম তৈরি করবে এবং সরকার সেখানে ভীষণভাবে সাহায্য করবে চাষিদের। সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় সরকার নীতি দেখেছি, কৃষি আন্দোলন দেখেছি। আমি মনে করছি সরকার কি কেন্দ্রীয় সরকার কি বিভিন্ন রাজ্য সরকারগুলো তারা কিন্তু কৃষকদের সঙ্গে সুব্যবহার স্থাপন করতে বাধ্য হবে এবং কৃষকদেরকে শক্তিশালী করবে এবং কৃষিকে শক্তিশালী করার জন্য সরকার অনেক ধরনের নতুন নীতি গ্রহণ করবে। মানে গ্রহ একটা এমন জিনিস আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে বাধ্য করে দেয়। আপনার যে চিন্তা ভাবনা ছিল অন্য ধরনের, কিন্তু এই গ্রহ পরিবর্তন করবে সরকারের চিন্তা ভাবনা, সাধারণ মানুষের চিন্তা ভাবনা এবং সরকার কৃষকদের সঙ্গে খুব ভালো সম্পর্ক স্থাপন করে নতুন করে কৃষির একটা নবজাগরণ ভারতবর্ষের মধ্যে দেখা যাবে। এবং এটা এখন নয়, আগামী 5 বছরে নবজাগরণটা কৃষির উপরে দিনের পর দিন আমাদের বাড়বে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যারা অর্থাৎ আমরা এটুকু স্বস্তি পেলাম যারা কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন, কৃষক সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের জন্য এই বছরটা খুব ভালো আমরা আশা রাখছি যে হয়তো আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা বা এই সময়টা আপনাদের খুব ভালো ফল পেতে চলেছেন আপনারা, যেটুকু প্রেডিকশন অনুযায়ী আমরা জানতে পারলাম। এরপরে যে বিষয়গুলো এসে যায় সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা দেখি বা শুনি সব সময় বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন স্থানে মানুষ হয়তো ঘুরতে গিয়ে বা বিভিন্ন তীর্থস্থানে গিয়ে আটকে পড়ছে, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে থাকছে প্রায়শই। তো এবছর অর্থাৎ 2026-এ এই প্রাকৃতিক দুর্যোগ কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের ভারতবর্ষে, ভারত ভূখণ্ডকে? 2023, 24 এবং 25 আমরা বিভিন্ন ধরনের বড় বড় দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছি এবং 2020 থেকে 2025 বড় বড় বিভিন্ন ধরনের রোগ যা ভারতবর্ষের মানুষকে একদম তছনছ করে দিয়েছিল। 2026 সমস্ত কিছু বিষয়ে ভালো ফল দিবে। ভারতবর্ষেতে শুধুমাত্র জলোচ্ছ্বাস, সমুদ্র উচ্ছ্বাসের মাধ্যমে কোনো ধরনের সুনামি জাতীয় কোনো সমস্যা ভারতবর্ষের বুকে নামতে পারে। আর মঙ্গলের দশাতে যেটা আমরা বলি যে বজ্রপাত, সেই বজ্রপাতের পরিমাণ বিভিন্ন স্টেটে বাড়বে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাড়বে। কিন্তু যেভাবে 25-এ আমরা ভোগ করেছি, 24-এ ভোগ করেছি, 23-এ ভোগ করেছি, গ্রহ সমাবেশ খুব নেগেটিভ ছিল। কিন্তু এবারে গ্রহ সমাবেশ বেটার এবং বৃহস্পতি আমাদের রাজা। বৃহস্পতি রাজা মানে বৃহস্পতি ধার্মিক। রাজা যখন ধর্ম আচরণ করে, রাজা যখন খুব ভালো থাকে, রাজা যখন খুব শুভ চিন্তা করে, তখন তার প্রতি ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে। অর্থাৎ এই 2026 ভারতবর্ষের প্রতি সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং ভারতবর্ষের বড় বড় দুর্যোগ হলেও তাতে কিন্তু খুব একটা জনগণের ক্ষতি হবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এটা শুনেছি, এটা আপনি বারবারই বলছেন যে ভারতবর্ষের যে আপনি প্রেডিকশনটা করছেন যে ছক অনুযায়ী সেখানে বৃহস্পতি রাজা। তো এটা বৃহস্পতি রাজা, বৃহস্পতি গ্রহদের রাজা, এটা আমরা জানি। তো বৃহস্পতি যখন কোনো মানুষের ছকে থাকে, জন্ম ছকে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সেই মানুষের জীবনের বাকি যে গ্রহগুলো এফেক্ট ফেলে সেটা কিন্তু অনেকটা বৃহস্পতি কিন্তু সেই জায়গায় অনেকটা প্রোটেক্ট করে, ঢাল হিসাবে কাজ করে। এখানে এটা আপনাকে আটকাচ্ছি আমি। বৃহস্পতি গ্রহদের রাজা নয়, গ্রহদের রাজা হচ্ছে রবি। বৃহস্পতি হচ্ছে গ্রহদের গুরু। আচ্ছা, আমাদের যেটা মন্ত্রিমণ্ডল হয় না, যে রাজা, মন্ত্রী, সেনাপতি, বিভিন্ন ধরনের পরামর্শদাতা, সে ধরনের গ্রহদের যে মন্ত্রিসভা, তার রাজা হচ্ছে আপনার রবি, তার সেনাপতি হচ্ছে মঙ্গল, তার যুবরাজ হচ্ছে বুধ, তাদের গুরু হচ্ছে শুক্র। গুরু হচ্ছে আবার কি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন গুরু। আর যেটা কারিগরি শিক্ষা, যে শিক্ষার দ্বারা আমি ধন উপার্জন করব, তার গুরু হচ্ছে শুক্র। এইভাবে গ্রহ দিকে আমরা ভাগ করেছি। এবছর বর্ষেশ্বর অ্যানুয়াল চার্ট একটা হয় যাকে বর্ষ প্রবেশ বলে, যারা জ্যোতিষ বিষয়ে চর্চা করেন তারা বুঝবেন। সেখানে বৃহস্পতি হচ্ছে বর্ষেশ্বর অ্যানুয়াল চার্টের এবং বর্ষেশ্বরে একটা মুন্থা হয়, যে মুন্থাটা চলিত লগ্ন বলা হয়। সেই মুন্থা বসে আছে নবম স্থানে। এটা খুব ভালো একটা সমাবেশ, গ্রহ সমাবেশ বলা যায় 2026-এর। তার সঙ্গে সঙ্গে বিক্ষোভ সংবৎসর একটা হয়। বিক্রমাদিত্য ছিল, তার জন্মদিকে কেন্দ্র করে একটা সংবৎসর আমাদের দেশে প্রচলিত হয়। সেটা 17ই মার্চ থেকে শুরু হবে। সেই বিশ্ব সংবৎসরের রাজা হচ্ছে বৃহস্পতি আর মন্ত্রী হচ্ছে মঙ্গল। তো বৃহস্পতি যখন রাজা থাকে, বৃহস্পতির মধ্যে ধর্ম, একটা আত্মিক শক্তি থাকে, আত্মবল থাকে, তার কাজকর্মের মধ্যে, স্বভাবের মধ্যে পরিচ্ছন্নতা থাকে, স্বচ্ছতা থাকে। এই ধরনের মানুষের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকে। অর্থাৎ আমার দেশের যে অ্যানুয়াল চার্ট, সেই চার্টে বর্ষেশ্বর বৃহস্পতি
আমার যে বৎসর শুরু হচ্ছে বিক্রম সম্বৎসর, তার রাজা হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ এর প্রতি একটা ঈশ্বরের আশীর্বাদ থাকবে, অর্থাৎ বড় ধরনের বিপদ, দুর্যোগ, অস্থিরতা, ধনসংকট, খারাপ রোগ থেকে আমরা বাঁচব। তার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির পরিমাণ ভারতবর্ষে বাড়বে। এই বছর বিভিন্ন স্টেটে সরকারি চাকরির পরিমাণ বাড়বে। যারা চাকরির আশাতে বসে আছেন তারা একটা আশায় বুক বাঁধতে পারেন যে 2026 এবং 27 মার্চ পর্যন্ত আমরা অনেক সরকারি চাকরি আমাদের দেশের যুব সম্প্রদায়কে দিতে পারবো। গ্রহ সমাবেশ বলছে সরকারের নীতি পরিবর্তন করতে সরকার বাধ্য হবে, যে এই নীতি না দিলে যুবকদের প্রতি আমরা অন্যায় করছি। এই ধরনের ভাবনা সরকারের মাথাতে ঢুকবে, সরকারের মন্ত্রীদের মাথাতে ঢুকবে। এটা গ্রহরা তাদের বুদ্ধি পরিবর্তন করতে বাধ্য করবে এবং যারা সরকারি চাকরির আশায় আছেন 2026 এবং 27-এ তারা অনেক সরকারি চাকরি পাবেন। এটাও কিন্তু আমি আমার প্রেডিকশনে রেখেছি। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি জানিয়ে রাখি, আজকে ভারত ভূখণ্ড নিয়ে আমরা আলোচনা করছি, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। এছাড়াও আজকের পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছেন, ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে চাইছেন, এবং সেটা কর্মজীবন হোক, সেটা শিক্ষার হোক, বা আপনাদের বৈবাহিক সম্পর্কিত কিছু হোক, বা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক যোগ্য, সেই সব সম্পর্কে আপনারা যদি জানতে চান, যোগাযোগ করতে চান, যোগাযোগের জন্য নাম্বার রয়েছে 9732153765। এই নম্বরটি আরও একবার আমি বলে দিয়েছি, যদিও আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে। যোগাযোগ করতে পারেন 9732153765 এই নম্বরে ফোন করলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আমাদের জ্যোতিষাচার্য শ্রী হৃদয় মাধব দুবে মহাশয়ের সঙ্গে, যাকে আমরা আজকে এই অনুষ্ঠানে ফরচুন এক্সপ্রেসের লাইভে অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি। আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারত ভূখণ্ডের ভবিষ্যৎ। তো এই আপাতত আমরা যেসব আলোচনা করলাম তাতে বিদেশ নীতি, স্বদেশ নীতি, অর্থনীতি, রাজনীতি, কৃষি, শেয়ার মার্কেট মোটামুটি বেশ অনেকটাই আলোচনা করা হয়ে গেছে। আরও বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে একটা দেশ গড়ে ওঠে, একটা দেশের পারিপার্শ্বিক অবস্থা সেগুলো ডিপেন্ড করে অনেকটাই। এরপরে যে বিষয়টা আলোচনার মধ্যে রয়েছে সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ। কারণ এটা আমরা দেখে এসেছি, এটা প্রাকৃতিক দুর্যোগ বলাটাও হয়তো ঠিকই হবে, কারণ 2020 সালে যে বিষয়টা আমরা পেরিয়ে এসেছি, করোনার সময়টা, যেভাবে মানুষেরা আমরা পুরো সারা ভারতবর্ষের মানুষ যেভাবে লড়াই করেছি এক ঐক্যবদ্ধভাবে, এবং সেই লড়াই করার পরে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এই যে প্রাকৃতিক দুর্যোগই বলা যেতে পারে এটাকে, সেই মহামারীটা পেরিয়ে আসার পর প্রচুর মানুষকে আমরা হারিয়েছি, প্রচুর নিজেদের মানুষ, আত্মীয় স্বজন, আশেপাশের প্রচুর মানুষকে আমরা নিজেদের চোখের সামনে হারিয়ে যেতে দেখেছি। সেই জায়গা থেকে বেরিয়ে আসার পর আবারও নতুন করে মানুষ জিরো থেকে হিরো হওয়ার দিকে এগিয়ে চলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 2026-এ সেই রকম কোনো এফেক্ট আরও পড়তে চলেছে কিনা, অবশ্যই, কারণ মানুষের মনে অলরেডি একটা ভয়ের জায়গা চলে এসেছে। 2020 পর থেকে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং এই সমস্ত বিষয়গুলোতে যথেষ্ট এফেক্ট পড়েছে। চাকুরির জায়গা থেকে শুরু করে, স্বাস্থ্যের জায়গা থেকে শুরু করে সমস্ত জায়গায় এই প্রাকৃতিক দুর্যোগটা ভীষণভাবে এফেক্ট করেছে। পুরো দেশের ভিত নড়িয়ে দেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছিল। তো আজকের এই ডেটে, আজকে দাঁড়িয়ে থেকে আপনি এই যে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আপনি কি কি দেখতে পাচ্ছেন যে সেটা আমাদেরকে এফেক্ট করতে পারে, আমাদের দেশে এফেক্ট করতে পারে? ভারতবর্ষের যে রাশি কর্কট রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল, রবি এবং বুধ, তিনটা গ্রহ থাকার জন্য ভারতবর্ষের প্রতিটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা 2026-এ খুব বেশি থাকবে। অর্থাৎ অনেক রোগ, অতি সাধারণ রোগে সাধারণ মানুষ যেমন কাতর হয়ে যেত, ভারতবর্ষের মানুষের সেই শক্তিটা কিন্তু এবছর ঈশ্বর দিবে। সঙ্গে সঙ্গে ষষ্ঠ স্থানে শুক্র থাকাটা কিন্তু গোচর বিচার মতে খুব একটা খারাপ সংযোগ, এবং 9th হাউসে শনি থাকাটা একটা খারাপ। অর্থাৎ একটা বড় ধরনের আপনার ভাইরাস জাতীয় রোগের সৃষ্টি ভারতবর্ষে হতে পারে, যে রোগের একটা দারুণ বাতাবরণ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু যেহেতু ষষ্ঠ স্থানে রবি অবস্থান করছে এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র উচ্চস্থানে অবস্থান করছে, সমস্ত কিছু মিলিয়ে, এবং বর্ষেশ্বর বৃহস্পতি আছে, মন্ত্রী আছে আমাদের মঙ্গল, সব মঙ্গলের দশা চলছে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার, ভারতবর্ষের মৃত্যুর সংখ্যা
20, 21, 22, 23, 24, 25 এই 5 বছরে ভারতবর্ষের যে মৃত্যুর সংখ্যা ছিল, আশা করি 2026 এবং ফেব্রুয়ারি 2027 পর্যন্ত ভারতবর্ষের মৃত্যুর সংখ্যা কম হবে। খারাপ লাগবে অনেকে শুনতে, হাসপাতালে যেভাবে মানুষ ভর্তি হতো রোগ নিরাময়ের জন্য, সেই ভর্তির সংখ্যা হাসপাতালগুলো যদি রেকর্ড রাখেন তাহলে দেখতে পাবেন আমার বিচার কতটা সত্যতা প্রমাণ হচ্ছে। হাসপাতালে রুগীর সংখ্যা তুলনামূলকভাবে পার্সেন্টেজ, যেখানে আপনার মনে করুন এক মাসে 100 জন ভর্তি হতো, সেখানে দেখা যাবে যে 95 জন ভর্তি হচ্ছে, 5 জনেরও কম। এই ধরনের একটা ঘটনা কিন্তু এই বছরের বর্ষকুণ্ডলী দেখাচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যের দিকটা ভারতবর্ষ এবারে খুব ভালো থাকবে। আচ্ছা, তা আমরা সেই জায়গায় হয়তো একটা কথা এখানে বলি, কয়েকটা জিনিস আমি বলি, এটা বলার দরকার আছে। ভারতবর্ষ এই বছর 2026-এ মেডিসিন ব্যাপারে দারুণ একটা সংস্কার আনবে, যে নতুন মেডিসিন তৈরি করা, মেডিসিনের দাম দিনের পর দিন ভারত সরকার কমানোর চেষ্টা করবে, এবং মেডিসিনের ব্যাপারে যে দুর্নীতি চলছিল সেই দুর্নীতির ক্ষেত্রে সরকার, বিভিন্ন রাজ্য সরকার, ভারত সরকার স্টেপ নেবে। তার মেডিসিনের সঙ্গে বুধের একটা দারুণ সম্পর্ক, মেডিসিনের সঙ্গে মঙ্গলের একটা দারুণ সম্পর্ক। সর্বোপরি আমাদের রাজা বৃহস্পতি, সে কোনো অন্যায়কে বরদাস্ত করবে না। অর্থাৎ ভারতবর্ষের যে রাজশক্তি আছে, কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট, তাদের মধ্যে বিবেকের উদয় হতে বাধ্য হবে। কারণ গ্রহ একটা এমন জিনিস যে আপনার চরিত্রের পরিবর্তন ঘটায়, অর্থাৎ সরকারের চরিত্রের পরিবর্তন ঘটবে, এবং মেডিকেল ব্যাপারে সরকার অনেক বেশি স্বচ্ছ পদক্ষেপ নেবে। নতুন ওষুধ আমরা পাবো, ওষুধের দাম আমাদের কম হবে, হাসপাতালে রোগীর সংখ্যা একটু হলেও কম হবে, আমাদের ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা ভারতবর্ষের প্রতিটি মানুষের বাড়বে। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে আমরা একটা শুভ সংকেত পাচ্ছি 2026-এর এবং 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাস্থ্যের দিক থেকেও আমরা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি 2026-এ, আশা করা যাচ্ছে যতটা আমরা প্রেডিকশন অনুযায়ী জানতে পারছি। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বিগত বেশ কিছুদিন আগে আমরা একটা ভীষণ বড় একটা অযাচিত একটা দুর্ঘটনা আমরা দেখলাম পেহেলগাঁওয়ে, যে ঘটনা ঘটলো। এছাড়াও বিভিন্ন ধরনের আতঙ্কবাদী হামলা যেগুলো হয়ে চলেছে। এই যে ধরনের ঘটনাগুলো, আমাদের জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে যে ঘটনাগুলো আমাদের জীবনে এফেক্ট ফেলছে, ভারতবর্ষে এফেক্ট ফেলছে, ভারতবর্ষের রাজনীতি থেকে অর্থনীতি সমস্ত বিষয়টা এর উপরে ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে মানে এই ধরনের ঘটনাগুলো কতটা আমাদের ভারতবর্ষের কথা বলছি, আরজি করের ঘটনাও ঘটলো, এই ধরনের ঘটনা আমাদের এখানেও, আমাদের মানে দুর্গাপুরেও এই ধরনের ঘটনা আমরা আজ কিছুটা পেয়েছি। তো এই ঘটনাগুলো কতটা এফেক্ট ফেলতে চলেছে, আমরা কি দেখতে চলেছি আগামী দিনে? এই বিষয়ে দুটো গ্রহকে খুব বেশি আমি স্টাডি করি। একটা হচ্ছে চন্দ্র, আপনার কর্কট রাশির অধিপতি চন্দ্র উচ্চ স্থানে আছে, কিন্তু শুক্র ষষ্ঠ স্থানে আছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কিন্তু 2026-এ অনেকবার ঘটবে। কিন্তু আমি আবার আপনাদের বলছি, সরকার অনেক বেশি শক্তিশালী পদক্ষেপ নেবে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে একটা ভয় সঞ্চার হবে এইসব ঘটনা ঘটাতে। অর্থাৎ তৎসত্ত্বেও বলছি, শুক্রের পজিশনটা খুব খারাপ আছে, আর এই ধরনের ঘটনা ঘটবে। সেক্ষেত্রে আমি বলবো যে একটু সাবধানে সবাইকে বিচরণ করতে হবে, কারণ শুক্র এই ধরনের অমানবিক ঘটনাকে, নারীকেন্দ্রিক ঘটনাকে শুক্র অনেক বেশি প্রজেক্ট করার চেষ্টা করে। সেই বিষয়ে একটু আমাদের সাবধানে থাকতে হবে। কিন্তু সরকার স্টেপ ভালো নেবে, কারণ বৃহস্পতি আমার রাজা এবং মঙ্গল হচ্ছে আমার সেনাপতি। সেক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের বিবেকের উদয় হবে, এই ধরনের ঘটনাকে আটকানোর জন্য সরকার আপ্রাণ চেষ্টা করবে। আচ্ছা, যেহেতু বৃহস্পতি এখন বলা যেতে পারে তুঙ্গে রয়েছে, এটা বলা যেতে পারে, তো বৃহস্পতি যেহেতু তুঙ্গে রয়েছে, সেক্ষেত্রে বাকি যে গ্রহগুলোর এফেক্ট সেগুলো হয়তো পুরোপুরি আমরা এড়িয়ে যেতে পারবো না, কিছুটা হয়তো আমাদেরকে সেটা পোহাতে হবে সেই জায়গাটা। তবে আমরা আশাবাদী যে আগামী দিনগুলো আমরা কিছুটা ভালো খারাপ সবটা মিলিয়েই আমাদেরকে চলতে হয়। তবে আমরা আশা রাখছি ভালোর দিকটাই একটু বেশি করে। তবে এরপরে যারা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে জড়িত রয়েছেন, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যারা জড়িত, তাদের দিকে কিরকম এফেক্ট পড়তে চলেছে, তাদের বিজনেসের ক্ষেত্রে কতটা কি উন্নতি বা অবনতির দিকে যেতে চলেছে? সেখানে কিন্তু আপনার আয়াত নির্যাত যেটা ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বড় ধাক্কা খাবো 2026-এ। সেই বিষয়ে কিন্তু যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, ইনভেস্টমেন্ট যারা করবেন, যারা করছেন, আগামী দিনে আপনারা একটু যদি মনে করেন যে আপনারা একটু প্রেডিকশনগুলো ফলো করতে চান বা সেইভাবে এগোতে চান, অবশ্যই অনেকে ব্যবসা ক্ষেত্রে, তো বিশেষত আমি দেখি ব্যবসা ক্ষেত্রেও অনেকে প্রেডিকশনটা বা জ্যোতিষশাস্ত্রকে মেনেই চলেন। তো আমি বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের জ্যোতিষাচার্য হৃদয় মাধব দুবে মহাশয়ের সঙ্গে। উনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে। এছাড়াও আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের অনুষ্ঠান
অনুষ্ঠানের পরে ফোন নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে, আমি তাছাড়াও বলে দিচ্ছি 9732153765 এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের ভবিষ্যৎ জীবন, কর্মজীবন এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে বা আপনাদের যদি কোনো রকম প্রতিকারও করার থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে। আগামী দিনে আমরা আরও বিষয় নিয়ে আলোচনায় আসবো আপনাদের সামনে এই এক্সপ্রেস নিউজ চ্যানেলে, অবশ্যই ফরচুন এক্সপ্রেসে, এবং আমাদের সঙ্গে আমরা অবশ্যই পাবো আমাদের জ্যোতিষাচার্য শ্রী হৃদয় মাধব দুবে মহাশয়কে। আজকের যে বিষয়টা আলোচনার ছিল সেখানে আমরা ভারত ভূখণ্ডের বেশ কিছুটা চলচ্চিত্রের মতো আমরা দেখতে পারলাম কিছুটা ছবি, যেটা 2026টা বাকি দিনগুলো, মানে আজকে 26শে জানুয়ারি 2026-এর পর থেকে আগামী দিনগুলো, আগামী মাসগুলো একটা জায়গা আপনি একটু কেটে যাচ্ছেন, এখানে আমি ইন্টারাপ্ট করছি, আমাকে একটু ঢুকছি। আতঙ্কবাদী আক্রমণ দক্ষিণ ভারতবর্ষের দক্ষিণাংশে এবং উত্তর পূর্ব দিকে কিছু আতঙ্কবাদী আক্রমণ ঘটবে, যেটা আমরা সবসময় দিল্লিকে টার্গেট করে থাকি, প্রচন্ড সুরক্ষা বাড়ায়। আমরা কাশ্মীরের দিকটা খুব বেশি টার্গেট করি, অনেক বেশি সুরক্ষা বাড়ায়, কিন্তু এবারে দক্ষিণের দিকটা খুব দুর্বল আছে। তাই বলবো দক্ষিণে যেসব সরকার আছে বা ভারত সরকারের, যদি আমার এই প্রোগ্রাম কেউ শুনছেন, ভারতবর্ষের গ্রহ সমাবেশ বলছে দক্ষিণের দিকে আতঙ্কবাদী আক্রমণের ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, এবং উত্তর পূর্বে বিশেষ করে 7 সিস্টার আমাদের প্রচন্ড উইক আছে, সেই জায়গাটায় ভারত সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। গ্রহ সমাবেশ সেটা ইন্ডিকেট করছে। তার কারণ ভারতবর্ষের যে নক্ষত্র, ভারতবর্ষের যে জন্ম নক্ষত্র, সেই নক্ষত্র হচ্ছে আপনার পুষ্যা নক্ষত্র, এবং ভারতবর্ষ পত্তরী তারা কৃতিকা নক্ষত্রের দশা চলছে, মঙ্গল সেই নক্ষত্রে ছিল, অর্থাৎ একটা শত্রু বৃদ্ধি বিশেষ করে দক্ষিণের দিকে দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যে বছরটা 78+টা একটা আমরা ত্রিপাপ কুণ্ডলী তৈরি করি, সেখানে মঙ্গল, রাহু এবং শুক্র আছে, অর্থাৎ বর্ষপ্রবেশে মঙ্গল, এবং মঙ্গল দক্ষিণ দিকের অধিপতি গ্রহ, অর্থাৎ দক্ষিণ দিকে রাহু কর্তৃক, রাহু হচ্ছে বিভিন্ন বিধর্মী আক্রমণ, রাহু হচ্ছে বিভিন্ন ধরনের আনকালচার ব্যক্তি, যারা আতঙ্কবাদী, যারা মদ্যপান করে, যারা মানুষ বেড়ে টাকা রোজগার করে, এই ধরনের মানুষের উৎপাত দক্ষিণের অংশে বাড়ার সম্ভাবনা রয়েছে, বা তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব দিকে, সেই বিষয়ে সরকারকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এই সমস্ত বিষয়টা আশা করছি আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের সামনে পরিষ্কার করতে পারলাম। আগামী দিনে আরও কিছু আলোচনার বিষয় রয়েছে, অবশ্যই সেটা ভারতবর্ষর বিভিন্ন বিষয় কেন্দ্রিক, স্বদেশ নীতি, রাজনীতি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসবো ফরচুন এক্সপ্রেসে, অবশ্যই। আর আজকে যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, আর বাকি দিনগুলো আপনারা ভালোভাবে কাটান। আপনাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে অবশ্যই যদি কিছু জানার থাকে আপনারা ফোন করতে পারেন। ফোন নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে রয়েছে, তাছাড়াও আমি বলে দিচ্ছি 9732153765 এই নম্বরে ফোন করতে পারেন। আমাদের জ্যোতিষাচার্য শ্রী হৃদয় মাধব দুবে মহাশয়ের সাথে কথা বলতে পারেন সরাসরি। আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকলে অবশ্যই উনি চেষ্টা করবেন সেই সমস্যার সমাধান করার জন্য। আজকের মতো এটুকুই। ফরচুন এক্সপ্রেসে আপনাদের সকলকে শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।